আসসালামু আলাইকুম। আপনাদের সাথে সামনে আবার উপস্থিত হইতে পারতেছি, থ্যাংক ইউ সেজন্য সবাইকে। শেষ করার চেষ্টা করছি আমি। সবার আলাপ আমরা খুব মনোযোগ দিয়ে শুনেছি। একটা শুরুর কথা দিয়ে শুরু করতে চাই, সেটা হচ্ছে যে আসলে আমাদের উপদেষ্টাদের একজন থেকে ঘোষণা দেওয়া হয়েছিল 30 কর্মদিবসের ভিতরে ঘোষণাপত্র প্রণয়ন করা হবে। এটা শেষ হয়ে গেছে, কিন্তু তার কোন রকম ইশারা নেই, কোন উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে তার কোন রকম ব্যাখ্যা নেই কেন, কি কারণে, কোন পরিস্থিতিতে জিনিসটা হইতে পারবে না। এই যে ব্যর্থতা, এই ব্যর্থতার কারণে আমি মনে করি পুরো উপদেষ্টা পরিষদের পদত্যাগ করা উচিত। কারণ মানুষের কাছে আপনি যে কথা দিয়েছেন, সেই কথার ব্যাপারে যদি আপনার কোন রকম অবস্থান দিতে না পারেন, তাহলে তো পুরো অযোগ্য একটা উপদেষ্টা পরিষদ। এটার কোন রকম ক্ষমতা থাকার রাইট না মনে করেন। বিবেকের সাথে কথা বলার কথা বলেছেন আমাদের একজন, ওনার নাম দেওয়ান মামুন। আমি খুবই গুরুত্বপূর্ণ মনে করি এই জিনিসটাকে। একজন মুক্তিযোদ্ধা। আরেকটা আলাপ আসতেছিল বারবার, সেটা হচ্ছে যে মানে এখানে কেন সামাজিক চুক্তির কথা বলা হলো, এটা তো একটা পলিটিক্যাল ডকুমেন্ট, জুলাই সনদটা। এটা হচ্ছে যে আসলে মানে আমরা আমাদের রাষ্ট্র গঠনের পিছনে আমাদের যে সামাজিক চুক্তিটা হাজির আছে, সেই সামাজিক চুক্তিটা এই পলিটিক্যাল ডকুমেন্টে স্পষ্ট হবে, সেটাই হচ্ছে যে আমাদের এটা হচ্ছে। আরেকটা জিনিস আমি খেয়াল করেছি, এখানে হেফাজত ইসলামের আজিজ ভাই আসছিলেন, উনি একটা কথা বলেছেন, উনি যেসব বিষয়ে কথা বলেছেন তা হচ্ছে এরকম, এই রাষ্ট্রটা যে সবার, যার যার দাড়ি আছে, যার টুপি আছে, ইভেন উনি যাদের কথা বলেন নাই, প্রান্তিক জনগোষ্ঠী, যার যিনি ধুতি পরে, যার কপালে সিঁদুর আছে, এই রাষ্ট্রটা তার মূলত। তো আমি যে জিনিসটা লোকেট করতে চাচ্ছি, দেখিয়ে দিতে চাচ্ছি, সেটা হচ্ছে হেফাজত ইসলামের নেতা উনি কোন ধর্ম রাষ্ট্রের কথা বলেন নাই, উনি বলছেন যে রাষ্ট্রটাকে সবার করে তোলার কথা। এইটাই হচ্ছে জুলাইয়ের বৈশিষ্ট্য আমি মনে করি। জুলাইয়ের থেকে মূল মেসেজ হচ্ছে যেটা, এটা আসলে আমাদের কারণ একার না, আমাদের সবার করে তোলার ব্যাপার। ইসরাফিল খসরু সাহেব একটা আলাপ করেছিলেন। আমার একটা জিনিস হচ্ছে যে আসলে খুব বেশি আমাদের এখানে ঐক্য নিয়ে কথাবার্তা বলার কিছু নেই। যে জিনিসটা নিয়ে কথা বলতে ঐক্য ব্যাপারটা হচ্ছে এক ধরনের ইউটোপিয়া, সহজে এটা অ্যাচিভ করা সম্ভব না, কিন্তু যেটা অ্যাচিভ করা সম্ভব সেটা হচ্ছে যে আমরা ন্যূনতম কোন বিষয়গুলোতে আমরা একমত হতে পারতেছি সেটা লোকেট করা। সেই জন্যই আমরা জুলাই সনদের কথা বলছি। আমরা আমাদের আমাদের যে একটা সোশ্যাল কন্ট্রাক্ট হাজির আছে, জিনিসটা ভুলে গেছি, জিনিসটা মনে করা যাওয়ার কথা বলছি। আমার ধারণা ছিল বিএমপি ঘোষণাপত্র নিয়ে অনিচ্ছুক, কিন্তু আমার হাতে আসলে বিএমপির ড্রাফট করা একটা ঘোষণাপত্র এসেছে। তার মানে হচ্ছে বিএনপির একটা এখানে কন্ট্রিবিউট করার একটা সুযোগ, মানে আগ্রহ তৈরি করছিল, অগ্রসর হয়েছিল। তাহলে কেন বিএনপি শেষ পর্যন্ত এখনো পর্যন্ত ওই জায়গা থেকে আর অগ্রসর হয় না সামনে? এই জিনিসটা আমাদের প্রশ্ন। এখানে যিনি আসছেন বিএনপি নেতা, তিনিও এই বিষয়ে কোনো আলাপ করেন, আর কারোর তেমন কোনো আলাপ পাইনি। কিন্তু এই যে থেমে যাওয়া হলো, এই জিনিসটা কেন, সেই জিনিসটা আমাদের কাছে আমাদের খুবই গুরুত্বপূর্ণ। দুই, আমি যে বিষয়টার কথা বলতে চাই, জুলাই মানে আসলে মানে আমাদের এখানে যেসব আলাপ হচ্ছে, যেমন ধরেন শহীদ হলো তাদের জন্য আহ্বান করা, যারা আহত হয়েছে তাদের জন্য সমবেদী হওয়া, এইসব কিছুই না জুলাই। এইগুলা হচ্ছে যে আসলে মানে এই ধরনের আহ্বানগুলো দিয়ে শেষ পর্যন্ত আসলে একটা ফ্যাসিস্ট রেজিম কায়েম হইতে পারে, আর কিছু না। ধরেন আমি একটা জুলাই ব্যবসা কায়েম করলাম, এটা হচ্ছে অনেকটা একটা মুক্তিযুদ্ধের ব্যবসার মতো। মুক্তিযুদ্ধের সময় যেমন 30 লাখ শহীদ, এই সংখ্যাটা দিয়ে আমাদের এখানে গণহত্যা হয়েছে, সংখ্যাটাকে ব্যবহার করে আমাদের এখানে যখন গুম করা হয়তো, খুন করা হয়তো, কাউকে জবাই করা হয়তো রাষ্ট্রীয় বাহিনীর পক্ষ থেকে, 30 লক্ষ শহীদের নামে জবাই করা হয়। মানেটা হচ্ছে যে এটা একটা ফ্যাসিস্ট রেজিমের টুল হিসেবে ইউজ হইতো সবসময়, ফ্যাসিস্ট। সেই জন্য তাহলে জুলাই মানেটা কি, সেই জিনিসটাই আমরা আলাপ করতেছিলাম। সেটা হচ্ছে যে আসলে মানে যারা আহত হইলেন, যারা শহীদ হইলেন, তাদের যে রাজনৈতিক আকাঙ্ক্ষা ছিল এবং এখনো বেঁচে থাকলে তাদের যে নতুন রাজনৈতিক আকাঙ্ক্ষা তৈরি হতে পারত, এবং আজকে থেকে 100 বছর পরও আমাদের
যে রাজনৈতিক আকাঙ্ক্ষা হওয়া দরকার সেটাই হচ্ছে আসলে জুলাই। জুলাই কোনো রিজিক ব্যাপার না। আমরা যে সনদের কথা বলছি এই সনদটাও কোনো রিজিক ব্যাপার না, একটা জিনিসকে ডিফাইন করে দেওয়ার ব্যাপার না, এটা সবসময় সম্ভাবনা জারি রাখার ব্যাপার। জুলাই সনদ সবসময় নতুনভাবে সবসময় ডিফাইন হতে থাকবে। এটা ধরেন কিছুদিনের জন্য আমরা আসলে এটা কিছুদিনটা মানে 1 বছরও হতে পারে 100 বছরও হতে পারে, কিন্তু কিছুদিনের জন্য আমরা আসলে আমাদের একটা জিনিসকে ডিফাইন করছি, এটা প্রতিনিয়ত পর্যালোচনা হইতে হবে। হ্যাঁ, এই কারণে আসলে আগস্টের পর আসলে আমি একটা আলাপ করেছিলাম, আমি দুটা প্রস্তাব দিয়েছিলাম। একটা হচ্ছে যে আসলে যারা ফেসিস্ট বিরোধী যারা আন্দোলন করেছে, যেসব রাজনৈতিক দল, যেসব সামাজিক সংগঠন, যারা প্রত্যেকের প্রতিনিধিত্ব নিয়ে একটা গার্ডিয়ান কাউন্সিল করা এবং এই গার্ডিয়ান কাউন্সিলের অধীনে একটা নতুন সংবিধান করা, খুব স্পষ্ট। কিন্তু সেই সময় আসলে মানে সেটাকে আমরা বলেছিলাম, সেই সময় ওখানে আমি বলেছিলাম হচ্ছে যে আসলে একটা জুলাইয়ের অভ্যুত্থানের একটা বিপ্লবী দলিল তৈরি করতে হবে। পরবর্তী সেই সময় আমাদের আলাপগুলোকে খুব বেশি কেউ পাত্তা দিয়ে নেয়, কিন্তু পরবর্তীতে দেখা যাচ্ছে যে আমাদের যারা উপদেষ্টা কমিটি আছে বা ছাত্র নেতারা আছে তারা আসলে মানে ঘোষণাপত্র নাম দিয়ে এটার উপর আগ্রহ দেখানো শুরু করলো। যে ফর্মেও জিনিস আসলে গুরুত্বপূর্ণ, কিন্তু যে একটা মোমেন্টাম ছিল সেই মোমেন্টটা আমরা আসলে সেই সময় হারাই ফেলেছিলাম। কিন্তু আমরা জুলাই 1 বছর হতে হতে আমরা আবার এই আলাপগুলো শুরু করছি, এটা খুব ভালো ব্যাপার। কিন্তু আমরা যে জিনিসটা মানে স্পষ্ট করতে চাই, জুলাই প্রক্লেমেশন কেন লাগবে সেটা আসলে অনেক আলাপ করেছি আমরা, কি ওখানে রাখতে চাই, কোন জিনিসগুলো আসলে প্রক্লেমেশন আমরা রাখা জরুরি মনে করি, সেই জিনিসগুলো। প্রথমত, যারা জীবন দিল, লড়লো, আহত হলো, সামনের সাথে যারা নেতৃত্ব দিল, সেই অভ্যুত্থানকারীদের সুরক্ষা খুব গুরুত্বপূর্ণ। দ্বিতীয়ত হচ্ছে যে অভ্যুত্থানের সুরক্ষা। বাকি পুরো আলাপটা হচ্ছে যে অভ্যুত্থানের সুরক্ষা কিভাবে হবে, কিভাবে হবে এই জিনিসগুলো। এক, চাষা বসু নমসূত্র বাঙালি মুসলমানের যে গণমুক্তিযুদ্ধ, এই গণমুক্তিযুদ্ধ থেকে তৈরি হওয়া বাংলাদেশ রাষ্ট্রের পরে 72-এর সংবিধানের মাধ্যমে বাংলাদেশের জনগণের যে মালিকানা আত্মসাৎ করা হয়েছিল তা ফিরিয়ে দেওয়ার ঘোষণা থাকবে প্রথমত প্রক্লেমেশনে, খুব গুরুত্বপূর্ণ। মূলত যে কোনো অভ্যুত্থানই জনগণের মালিকানা ফিরে নেওয়ার লড়াই, এবং এখনো এই অভ্যুত্থানেরও আমরা যদি ঘোষণাপত্র আমরা যদি করতে পারি, তার প্রথম কাজ হবে যে মানুষ জনগণের মালিকানা জনগণের কাছে ফিরে দেওয়ার ঘোষণা। দ্বিতীয়ত, আমাদের আন্দোলন সংগ্রামগুলো বঙ্গভঙ্গ ও ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে পাকিস্তান আন্দোলন, 52-এর ভাষা আন্দোলন আর 71-এর মুক্তিযুদ্ধ ও স্বৈরাচার বিরোধী আন্দোলনগুলোকে এবং জুলাই অভ্যুত্থানের সিলসিলা হিসেবে ঘোষণা করেন। এই সব সিলসিলা যদি আপনি আসলে ধারণ করতে না পারেন, মাঝখানে কোনো একটা জিনিসকে যদি অমিট করে দেন, তাহলে আসলে আপনি জুলাই অভ্যুত্থানকে ধারণ করতে পারবেন না, কোনো ফর্মই ধারণ করতে পারবেন না। কারণ এই সিলসিলাগুলো বাদ দিলে আসলে আপনার কোনো রকম আসলে ইতিহাসই থাকে না। 3, নতুন সংবিধান প্রণয়নের জন্য একটা গন্তব্য ঠিক করতে হবে। 72-এর সংবিধানের 2টা সমস্যা, খুব মৌলিক সমস্যা ছিল। এক, এটা হচ্ছে একটা মুজিববাদী সংবিধান এবং ফ্যাসিজমের জনক ছিল, এবং ঐতিহাসিকভাবে 72-এর সংবিধান হচ্ছে যে আমাদের এথিক্যাল অথরিটি হয়ে উঠতে পারে না, ব্যর্থ হয়েছে। দ্বিতীয়ত, যে কোনো পরিবর্তনই যেহেতু সেফ ক্ষমতা পরিবর্তনের রিভার্সযোগ্য এবং ফ্যাসিস্টের ফিরে আসার সম্ভাবনা তৈরি করে, আমাদেরকে শেষ পর্যন্ত আসলে একটা চিরস্থায়ী ব্যবস্থার দিকে গন্তব্য ঠিক করতে হবে। শুধুমাত্র মানে একটা সংবিধানের কতগুলো বিধান অ্যামেন্ডমেন্ট করলে এই সমাধানটা হয়ে যায় না শেষ পর্যন্ত। 4, জুলাইয়ের প্রতিরোধ ও জুলাই প্রতিরোধ করতে গিয়ে যে ধরনের ভায়োলেন্স গুলো হয়েছে, সাংবিধানিক লঙ্ঘন, সংবিধানটা আমাদের এখানে একটা মূর্তি, এটা ভায়োলেট করলে আপনার অনেক শাস্তি হইতে পারে, মৃত্যুদণ্ড হইতে পারে, এই লঙ্ঘনগুলোর ইনডেমনিটি দিতে হবে। 5, জুলাই গণহত্যার বিচার ও পদ্ধতি নিয়ে স্পষ্ট গন্তব্য ঘোষণা করতে হবে। 6, ফ্যাসিস্টের তৈরি ধর্মযুদ্ধ থেকে আমাদেরকে বেরোনোর ঘোষণা দিতে হবে। এটা একটু বলি, এটা খুব গুরুত্বপূর্ণ বানায়। আমরা আসলে 1971 সাল থেকে এই পর্যন্ত একটা ধর্মযুদ্ধের ভিতরে আছে আমি মনে করি। সেই ধর্মযুদ্ধের থেকে আমাদেরকে বেরোনোর একটা ব্যাপার আছে। 71 সালে আমরা মূলত শেখ মুজিবুর রহমানের একটা তৈরি করে দেওয়া ধর্মযুদ্ধের ভিতরে বসবাস করছি। সেই ধর্মযুদ্ধটা কিরকম? আমরা 1971 সালে বাংলাদেশ আমাদের এখানকার নমশূদ্র বাঙালি মুসলমান পাকিস্তানি হানাদার বিরুদ্ধে লড়াই করেছিল। এই লড়াইয়ের
ঘটনার এসেন্সটাকে ধারণ না করে মুজিব যে এসেন্সটাকে ধারণ করেছেন সেটা হচ্ছে যে আসলে ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করার এসেন্স, যেটার কারণে 1971 সালে যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল তাদের মোকাবেলাটা ধর্ম দিয়ে মোকাবেলা করার চেষ্টা করেছেন শেখ মুজিবুর রহমান, যার কারণে 1971 সালে বাংলাদেশের অভ্যুত্থানের বিরোধিতার ইস্যুতে বাংলাদেশে কাউকে নিষিদ্ধ করা হয়নি। নিষিদ্ধ করা হয়েছে ধর্মভিত্তিক রাজনীতি যারা যারা করেছে তাদেরকে নিষিদ্ধ করা হয়েছে। এই যে ইস্যুটা বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতার ইস্যুটা যে আপনার ধর্ম দিয়ে সলভ করার চেষ্টা করেছেন শেখ মুজিবুর রহমান, তার পরিণতি ছিল 2013 সালের শাহবাগ, এবং শাহবাগও ছিল হচ্ছে যে আসলে শেষ পর্যন্ত আমাদের ধর্মযুদ্ধের একটা ফায়সালা, যে আমরা 1971 ইস্যুটাকে ধর্ম দিয়ে মোকাবেলা করব। এই জিনিসটা থেকে বিরত হবে আমাদেরকে। আমরা আসলে মুজিবের তৈরি এই ধর্মযুদ্ধের ভিতর থেকে যেতে চাইছি না। আমি মনে করি এটা মানে জুলাই ছিল হচ্ছে যে এটার বিরুদ্ধে একটা ম্যান্ডেট, যে আমরা এই ধর্মযুদ্ধের ভিতরে থাকতে চাই না। বাংলাদেশে যে জিনিসটা কখনোই হয় নাই, ফ্যাসিস্ট বিরোধী আইন নীতিমালা তৈরি ঘোষণা করতে হবে, এটা হচ্ছে যে ঘোষণা করতে থাকতে হবে। আর বাংলাদেশে জাতি পরিচয়ের বৈষম্য বিলোপের ঘোষণা থাকবে ঘোষণাপত্রে। উপজাতি, আদিবাসী বা ক্ষুদ্র নৃগোষ্ঠী প্রমুখ কৃত্রিম কল্পনার বিপরীতে বাংলাদেশের অভ্যন্তরে জাতিসত্তাগুলোর স্বতন্ত্র পরিচয়, যেমন চাকমা, মারমা, মুসলমান, হিন্দু, তঞ্চঙ্গা ইত্যাদি স্বতন্ত্র পরিচয় ঘোষণা করতে হবে। 9, নাগরিকের যে ইনএলিয়েনেবল রাইটস, যারা আপনি তার শরীর থেকে আলাদা করতে পারবেন না, জাতিসংঘের ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস এর চারটি উল্লেখ আছে, তার প্রতিশ্রুতি ঘোষণা করতে হবে। 10, সব ধরনের জাতিগত, সম্প্রদায়গত ও রাজনৈতিক ঘৃণা ও গণঘৃণা তৈরির বিরুদ্ধে অবস্থান ঘোষণা করতে হবে। গণঘৃণার প্রচার আর উইচ হান্টিংকে মানবতার বিরুদ্ধে অপরাধ হিসেবে স্বীকৃতি দিতে হবে। আমাদের এখানে খুব মানে ইন্টারেস্টিংলি 1971 সাল থেকে এই পর্যন্ত আসলে কতগুলো টুল ব্যবহার করা হচ্ছে গণঘৃণার ব্যাপারে, গণঘৃণা প্রমোট করার জন্য। তার নাম হচ্ছে যে একটা টুল হচ্ছে দেশপ্রেম, যেখান থেকে ফ্যাসিজমের শুরু। এই ধরনের টুলগুলোর ব্যাপারে আমরা খুব সচেতন থাকতে হবে বলে মনে করি। 11, ইতিহাসকে ধর্ম প্রকল্প আকারে পাঠকে নাকচ করতে হবে, যাতে জুলাইও কোনো ধর্ম না হয়ে ওঠে, তার ব্যাপারে সতর্ক থাকতে হবে। আমরা যাতে জুলাই উন্মুক্ত সমালোচনা করতে পারি সবসময়। 11, যেটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে আসলে সবসময় আমাদের বোর্ডের ভিতরে ঘোষণাপত্র এই জিনিসটা থাকতে হবে বলে আমি মনে করি। ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন আকাঙ্ক্ষা, আমরা আমাদের নাগরিকদের ভিতরে কাউকে আঘাত করে দিতে চাই না। যারা যেভাবে শুধুমাত্র যারা কোন রকম মানে যারা আসলে আমাদের বিরুদ্ধে লড়াইটা জারি রাখতে চায় তাদের সাথে ছাড়া আর কারোর সাথে আমাদের লড়াইটা নেই শেষ পর্যন্ত। সেই জন্য সবাইকে কিভাবে আমাদের রাষ্ট্রের প্রসেসে রেখে দিতে পারি আমরা, তার আলাপটা সবসময় জারি রাখতে পারি। এটা কোনোভাবেই এই জায়গায় কোনো কম্প্রোমাইজ করা যাবে না। 12, এটা খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে আসলে এই প্রক্লেমেশনকে আমি মনে করি হচ্ছে যে সংবিধানের অংশগ্রহণ করার হিসেবে তৈরি করতে হবে, এবং একটা গাইডিং প্রিন্সিপাল হিসেবে সংবিধানের গাইডিং প্রিন্সিপাল হিসেবে অ্যাড করতে হবে, যে এই গাইডিং প্রিন্সিপালটা কখনোই কোনোভাবে লঙ্ঘন করা যাবে না। এবং আরেকটা জিনিস হচ্ছে যে এই জায়গায় খুবই গুরুত্বপূর্ণ একটা ইস্যু আমি মনে করি, যে আমরা একটা দাবি করি যে আমরা তো ধরেন একটা সংবিধান পরিষদের নির্বাচনের কথা বলছি অনেকদিন ধরে, কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি বাংলাদেশের রাজনৈতিক দলগুলো কেউ এই জায়গায় একমত হইতে পারছে না, নানান কারণে একমত হতে পারছে না। ব্যক্তি স্বার্থ আছে, দলীয় স্বার্থ আছে, এবং ধরেন ক্ষমতায় যাওয়ার ব্যাপারে তাড়াহুড়ো আছে। আমি যেটা বুঝতে চাই বা বলতে চাই সেটা হচ্ছে যে আসলে ধরেন আমরা সামনে যে নির্বাচনটা হচ্ছে, সাধারণভাবে এই নির্বাচনটাকেও সংবিধান পরিষদের নির্বাচন হিসেবে কাউন্ট করে। আমরা আসলে সংবিধান পরিষদের সংবিধান সভায় যে বিতর্কগুলো হওয়া সম্ভব ছিল, সেই বিতর্কগুলো অলরেডি এই মুহূর্তে ঐক্যমত কমিশনের সবাই প্রতিদিন হচ্ছে। তার মানে হচ্ছে যে আমাদের আসলে একটা ন্যাশনাল কনসেনসাস অলরেডি তৈরি হয়ে যাচ্ছে, যেটা সংবিধান পরিষদের নির্বাচন ছাড়াই। সংবিধান পরিষদের নির্বাচনটা এবং অধিবেশনগুলো হবে যে শুধুমাত্র এটাকে বৈধতা দেওয়ার টুল। এবং আমি মনে করি বিএনপির যদি এবং অন্যান্য দলগুলোর যদি এই সৎ সাহস থাকা দরকার, আমি মনে করি আন্তরিকতা থাকে, তাহলে অবশ্যই
এইটা খুবই ইজিলি সলভ করে ফেলা সম্ভব। কারণ হচ্ছে যে ধরেন আমরা যদি স্রেফ সংবিধানের অ্যামেন্ডমেন্টের মাধ্যমে আমাদের সমাধানগুলো করতে চাই, এই সমাধানের মাধ্যমে যে কোনো মুহূর্তে যে পরিবর্তনই আসুক না কেন সেই পরিবর্তনটাকে আরেকটা ক্ষমতার পরিবর্তনের মাধ্যমে রিভার্স করে ফেলা সম্ভব, যে কোনোভাবে রিভার্স করে ফেলা সম্ভব। সুতরাং এটাকে রিভার্সেবল করার জন্য জুলাইয়ের যেটা সম্মতি, এই সম্মতিটাকে আমরা যাতে এই রিভার্সেবল করতে পারি সেজন্য আসলে নতুন সংবিধানই দরকার। পুরাতন সংবিধান দিয়ে খুব কাজ হবে না। আর দ্বিতীয় যে জিনিসটা সেটা হচ্ছে আমি যে বললাম এথিক্যাল অথরিটি হতে না পারা, ৭২ যেটা সংবিধান এটা যে আমাদের এথিক্যাল অথরিটি হিসেবে থাকতে পারে না, সেই জন্য আসলে পলাতক শেখ হাসিনাকে যদি আমাদের বোরকা পরিয়ে হিজাব পরিয়ে আমরা এখন বলি যে উনি এখন ভালো হয়ে গেছে, ওনাকে এখন আমরা আবার প্রধানমন্ত্রী হিসেবে রাখতে আমাদের সমস্যা নেই। যদি এরকম একটা প্রস্তাবনা আসে ৭২ সংবিধানকে অ্যামেন্ডমেন্ট করার ব্যাপারটা অনেকটা একই রকম, আমরা মনে করি, আমি মনে করি এই সমাধান শেষ পর্যন্ত আমাদের জন্য খুব বেশি ভালো ফলাফল বয়ে আনবে না। সবাইকে ধন্যবাদ। আপনাদের সবার কথাই মূলত শুনেছি আমি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।